মানুষের প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া বা শ্বসন কৌশল বা শ্বাস কৌশল, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা কি? ছন্দময় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ছন্দময় প্রক্রিয়া। আমরা একটু আগে দেখলাম বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন মিলে কি হয়? শ্বসন হয়। এই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া দেখো, এটা আবার দুইটা ভাগে বিভক্ত। এই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া দুইটা ভাগে বিভক্ত। একটাকে বলা হয় প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, আরেকটাকে বলা হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। প্রশ্বাস কি তাহলে? যে প্রক্রিয়া দেহের বাইরে থেকে অক্সিজেন দেহের ভিতর প্রবেশ করে বা ফুসফুসে প্রবেশ করে, সেই প্রক্রিয়ার নাম কি? প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। এর বিপরীতে যে প্রক্রিয়ায় দেহ থেকে কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বের হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। আমরা অনেক সময় মাইকিং শুনি, তাই না? মাইকিং করে না, কি বলে? মরহুম অমুক শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এখানে দুইটা ভুল। কি কি ভুল? মরহুম অলরেডি তো উনি মৃত আবার নিঃশ্বাস ত্যাগ করে কেমন করে? তাহলে এখানে একটা ভুল। দুই নম্বর যে ভুল, সেটা হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিঃশ্বাস মানেই হচ্ছে ত্যাগ করা। নিঃশ্বাস মানে কি? ত্যাগ করা। তাহলে বারবার নিঃশ্বাস বা ত্যাগ করার কথা বলার দরকার নেই, একবার বললেই হবে। ইন্তেকাল করিয়েছেন, সহজ কথা। যাই হোক, তাহলে এই প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। এটা কি? সক্রিয়। এখানে শক্তি ব্যয়ের প্রশ্ন আছে। এখানে কি আছে? শক্তি ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে, এই জন্য এটা কি? সক্রিয় পদ্ধতি। আর নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ এটা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি, অর্থাৎ প্রশ্বাস বা শ্বাস গ্রহণ হলেই এর পরবর্তীতে কি হবে? নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ হবেই। তাহলে এই প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, এই দুইটা প্রক্রিয়া মিলে হয় মানুষের শ্বসন বা শ্বাসক্রিয়া। এখন আমরা মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কৌশল বা প্রক্রিয়া, অর্থাৎ শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ কীভাবে হয়, এটা নিয়ে কথা বলবো। এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে শ্বাস গ্রহণের ছবি, আর একটা হচ্ছে শ্বাস ত্যাগের ছবি। এই জিনিসটা কি? এটা জানো, এটা কি? পক্ষ গহ্বর, তাই না? কি এটা? পক্ষ গহ্বর। একইভাবে এটা কি? বক্ষ গহ্বর, মানে এর ভিতর যে ফাঁকা জায়গাটা আছে সেটা কি? বক্ষ গহ্বর। এইগুলো কি? বক্ষ গহ্বরে কি থাকে? আমরা যে বলি না পিঞ্জর বলি না, বা বুকের পাঁজর বলি, তাই না? এই যে পাঁজরের যে অস্থিগুলা, এগুলো হচ্ছে পাঁজরের অস্থি। এগুলোর নাম কি? এই অস্থিগুলোর নাম কি? পশুকা, রিব বা পশুকা। এগুলো প্রত্যেকটা কি? রিব বা পশুকা। একইভাবে এদিকে হয়। তাহলে এগুলো কিসের অস্থি? রিব বা পশুকা, মানে পাঁজরের অস্থি। এগুলোর নাম কি? রিব বা পশুকা। তাহলে এগুলো প্রত্যেকটা কি? রিব বা পশুকা। পশুকা। আর এইটা কি? এইটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এদিকেও আছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এখন এই যে রিব বা পশুকা যেগুলোকে বলছি, এই রিব বা পশুকাগুলো বুকের মাঝখানে যেখানে এসে মিলিত হয়, এই জায়গাটাতে, এটাকে বলা হয় স্টারনাম। কি বলা হয় এটাকে? দুদিক থেকে রিবগুলো এসেছে, তাই না? এসে এইখানে এসে মিলিত হয়েছে এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটার নাম কি? স্টারনাম। তাহলে স্টারনাম কোনটা? এই জায়গাটা হচ্ছে স্টারনাম, কারণ এইটা তো বুক, তাই না? আর এটা কি? পিঠের অংশ। তাহলে এটার নাম কি? স্টারনাম। একটা রিবের সাথে আরেকটা রিব যে পেশি দ্বারা যুক্ত বা মাসল দ্বারা যুক্ত, এগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল মাসল বা ইন্টারকোস্টাল পেশি। এরকম। তাহলে প্রত্যেকটা রিব কি? প্রত্যেকটার সাথে কি হবে যুক্ত? দেখো, একটা রিব আরেকটার সাথে কি হবে যুক্ত? কিছু পেশি দ্বারা যুক্ত বা মাসল দ্বারা যুক্ত।
এই পেশি বা মাসেলগুলোকে কি বলা হচ্ছে? এগুলো কি বলা হচ্ছে? ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। এখন শ্বাস ত্যাগের ক্ষেত্রে ডায়াফ্রাম যে পেশিটা রয়েছে, এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কি হবে? নিচের দিকে নেমে যাবে। ডায়াফ্রাম নিচের দিকে নামা মানে কি জানো? সংকুচিত হওয়া। নিচের দিকে নামা মানে কি? এই যে ডায়াফ্রাম নিচের দিকে নামা মানে কি? সংকুচিত হওয়া। তাহলে ডায়াফ্রাম যদি নিচের দিকে নামে তাহলে এই যে বক্ষ গহ্বরের আয়তনটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। এইটা যদি নিচের দিকে নামে তাহলে বক্ষ গহ্বরের আয়তনটা কি হবে? এই অংশটুকু কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কি হবে? বেড়ে যাবে বক্ষ গহ্বরের আয়তন। আবার এই যে যেটাকে আমরা কি বলছি? ইন্টারকোস্টাল পেশি। আর কি আছে এখানে? স্টার্নাম। এই ইন্টারকোস্টাল পেশি যদি কি হয়? সংকুচিত হয়, তাহলে এই যে এখানে স্টার্নাম রয়েছে, স্টার্নাম এবং কি আছে? রিব, এগুলো কি হবে? বাইরের দিকে সরে যাবে। কি হবে? বাইরের দিকে সরে যাবে বা উপরের দিকে উঠবে। তাহলে কি হবে? এই দিকে বাড়বে। কোন দিকে? এই দিকে বাড়বে বক্ষ গহ্বরের আয়তন, অর্থাৎ কি? প্রস্থ বরাবর। তাহলে ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হবে এবং ইন্টারকোস্টাল পেশি উভয় যখন সংকুচিত হবে, কি হবে? শ্বাস গ্রহণের ক্ষেত্রে ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হবে তখন দৈর্ঘ্য ও প্রস্থে বক্ষ গহ্বরের আয়তন কি হবে? বেড়ে যাবে। এই যে দৈর্ঘ্য বরাবর আর কি প্রস্থ বরাবর বক্ষ গহ্বরের আয়তন কি হবে? বেড়ে যাবে। তখন কি হবে? এই বক্ষ গহ্বরের ভিতর কি আছে? ফুসফুস, তাই না? ফুসফুসের মধ্যে কি আছে? অ্যালভেলাস। তখন এর ভিতর যে বায়ু আছে সেই বায়ুর চাপ কি বাড়বে না কমবে? কমবে। আর এই বাইরে যে বায়ু আছে আমাদের দেহের বাইরে, সেই বায়ুর ঘনত্ব কম না বেশি? তাহলে বেশি ঘনত্বের বায়ু থেকে তাহলে কম ঘনত্বের বায়ু এইদিকে বায়ু আসবে কিনা? আসবে। তার মানে কি? অক্সিজেন প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? দেহের ভেতর, মানে ফুসফুসে প্রবেশ করবে। তাহলে অক্সিজেন যদি ফুসফুসে প্রবেশ করে কিংবা দেহের ভেতর প্রবেশ করে, এই প্রক্রিয়ার নাম কি? শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। এবার ওই চিত্রে খেয়াল করো, এখানেও একই জিনিস আছে। এটা কি? ডায়াফ্রাম। তাহলে এখানে কি আছে? ইন্টারকোস্টাল মাসল বা পেশি আছে। ইন্টারকোস্টাল মাসল বা পেশি কোনগুলা? এগুলো আছে ইন্টারকোস্টাল মাসল বা পেশি। এখন ডায়াফ্রাম যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ কি হয়? প্রসারিত হয়, তাহলে ডায়াফ্রাম প্রসারিত হলে কি হবে? উপরের দিকে উঠবে, ডায়াফ্রামের দৈর্ঘ্য বেড়ে যাবে। একই সাথে ইন্টারকোস্টাল মাসল যেটা আছে সেটা কি হবে? প্রসারিত হবে বা পূর্বের অবস্থায় ফিরে আসবে বা শিথিল অবস্থায় ফিরে আসবে। তখন কি হবে? এই বক্ষ গহ্বরের আয়তন দৈর্ঘ্য প্রস্থে কি হবে? কমে যাবে। দেখো এটা কত বড় আর এটা কত ছোট। তাহলে বক্ষ গহ্বরের আয়তন যদি কমে যায় তাহলে এর ভিতর যে বায়ু আছে তাহলে বায়ুর ঘনত্ব বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে যদি বায়ুর ঘনত্ব বেশি থাকে আর দেহের বাইরে বায়ুর ঘনত্ব কম থাকে, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বায়ু যাবে। তার মানে কি? ফুসফুস থেকে বায়ু কোথায় যাবে? তাহলে দেহের বাইরে যাবে। তাহলে ফুসফুস থেকে বায়ু দেহের বাইরে যায়, এই প্রক্রিয়ার নাম কি? শ্বাসত্যাগ।